বেগম জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত, চিকিৎসায় কাজ করছেন দুই দেশের বিশেষজ্ঞ দল। সারা দেশে দোয়া প্রার্থনা করতে সরকারের আহ্বান। অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ, আপিল বিভাগের রায়। গঠন প্রক্রিয়া ও কাজ নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই বললেন আইনজীবীরা। আগামী জাতীয় নির্বাচনের মাধ্যমে জন্ম নেবে নতুন বাংলাদেশ বললেন প্রধান উপদেষ্টা। পুলিশকে শতভাগ নিরপেক্ষ থাকার নির্দেশ। এবং সরকারের আহ্বান উপেক্ষা করে ৩ দাবিতে আন্দোলনে অনড় প্রাথমিক শিক্ষকরা। দ্রুত প্রজ্ঞাপন না হলে শাটডাউন অব্যাহতের ঘোষণা। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে এতক্ষণ শুনছিলেন শিরোনাম। পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। আজও সকাল থেকে হাসপাতালের সামনে ভিড় করেছেন সারা দেশের নেতাকর্মীরা। তাদের আশা, নিরাপত্তার নিশ্চয়তা পেলেই দেশে ফিরবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা করে আগামী শুক্রবার বাদ জুমা দেশের সকল মসজিদে দোয়ার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। দর্শক, এ বিষয়ে আরও জানাতে এভারকেয়ার হাসপাতাল থেকে যোগ দিবেন সহকর্মী মফিউর রহমান। মফিউর, খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ কি তথ্য আপনাদের কাছে আছে জানতে চাই। এই মুহূর্তে আমি আছি বেগম খালেদা জিয়া এখানে ভর্তি আছেন হচ্ছে 23 নভেম্বর থেকে এখানে ভর্তি আছেন। সকালে আমরা আমাদেরকে প্রেস উইং থেকে জানানো হয়েছে যে তার এখানে ভর্তি আছেন। সকালে আমাদেরকে প্রেস উইং থেকে জানানো হয়েছে যে তার শারীরিক অবস্থা এখনও অপরিবর্তিত রয়েছে। আমরা জানি যে গতকাল একটি বিদেশি দুটি টিম এখানে তাদেরকে দেখতে এসেছেন। আন্তর্জাতিক টিম, মেডিকেল টিম গঠন করা হয়েছে। এখানে কিছুক্ষণের মধ্যেই তার চিকিৎসার দায়িত্বে থাকে ডক্টর জাহিদ, যিনি আছেন, তিনি আমাদেরকে কিছুক্ষণের মধ্যেই তার শারীরিক অবস্থা সর্বশেষ অবস্থা জানাবেন। আমরা আসলে তার সেই ব্রিফের জন্য ওয়েট করছি। এখানে আমি আপনাকে যদি আরেকটু দেখাতে চাই যে এখানে দুই পাশেই সারা দেশ থেকে প্রচুর নেতাকর্মী এসে ভিড় করছেন এবং তার স্বাস্থ্যের উন্নতির জন্য দোয়া করছেন। সবাই চাচ্ছেন যে বেগম জিয়া যেন দ্রুত সুস্থ হয়ে সবার মাঝে ফিরে আসেন। তো আমরা কিছুক্ষণের মধ্যেই আশা করছি যে ডক্টর জাহিদ এসে তার শারীরিক অবস্থার সর্বশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন। আর তখনই আমরা আসলে জানতে পারবো যে তিনি এখন আসলে কোন অবস্থায় আছেন। আমরা এখন যেহেতু বিভিন্ন মাধ্যম থেকে খবর পাচ্ছি, সেটি আমরা নিশ্চিতভাবে বলতে পারছি না যে এখন তিনি অপরিবর্তিত আছেন নাকি কিছুটা অবস্থা উন্নতি হয়েছে। তো ব্রিফ হলেই আমরা আপনাদেরকে সরাসরি আবার জানিয়ে দেব। অলি, এই ছিল এভারকেয়ার হাসপাতাল থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। জি মফিউর, আপনাকে ধন্যবাদ। এভারকেয়ার হাসপাতাল থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী মফিউর রহমান। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়া বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এই আদেশ দেন। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে বিচারকারীর লিভ টু আপিল খারিজ করে এই আদেশ দেন সর্বোচ্চ আদালত। পরে আইনজীবী শিশির মনির বলেন, আপিল বিভাগের আজকের আদেশের ফলে অন্তর্বর্তী সরকারের গঠন প্রক্রিয়া ও কাজ নিয়ে প্রশ্ন তোলার সুযোগ থাকল না। জুলাই আগস্টে রাজধানীর রামপুরায় 28 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম সহ 2 সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সকাল 10:15টার পর ঢাকার সেনানিবাসের বিশেষ কারাগার থেকে প্রিজন ভ্যানে করে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাদের আনা হয়। এ মামলায় 4 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের উপর শুনানি করবে প্রসিকিউশন। ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এ শুনানি হবে।
এই বিষয়ে আরও জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেজবা রহমান। মেজবা, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। জানতে চাই হাইকোর্ট ও ট্রাইব্যুনালের সবশেষ কি তথ্য আপনার কাছে এই মুহূর্তে আছে? আপনি যে বিষয়টি আসলে বলছিলেন, গত বছর জুলাই আন্দোলনের পরে অর্থাৎ শেখ হাসিনার সরকার শেখ হাসিনা যখন পালিয়ে ভারতে চলে যান, এরপরে অন্তর্বর্তী সরকারি সরকারের প্রধান হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকার গঠিত হয়, সেই সরকারের বৈধ এবং বৈধ নাকি অবৈধ এই নিয়ে একটি রিট হাইকোর্টে করা হয়েছিল। অর্থাৎ হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে বৈধ যে ঘোষণা করা হয় তার বিরুদ্ধে একটি রিট করা হয়। তো সেই রিটটি কিন্তু আজকে খারিজ করে দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। অর্থাৎ এই রিট খারিজের মধ্য দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার বৈধ, এটা নিয়ে আর কোনো প্রশ্ন করার সুযোগ নেই। সকালেই প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমদের নেতৃত্বাধীন 7 সদস্যের পূর্ণাঙ্গ বিচারিক প্যানেলে কিন্তু এই আদেশটি এসেছে, যেখানে রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল সহ আরও বেশ কয়েকজন আইনজীবী কিন্তু কথা বলেছেন। তার মধ্যে শিশির মনির ছিলেন, রুহুল কুদ্দুস কাজল, শরীফ ভূঁইয়া সহ আরও অনেক আইনজীবী কথা বলেছেন এবং তারা এরপরও গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন, যেখানে অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন যে অন্তর্বর্তী সরকার বৈধ, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন এই সরকার বৈধ, সেটি প্রমাণ করতে আগামী সংসদের প্রয়োজন নেই। আজকের এই আদেশের মধ্য দিয়ে কিন্তু সেটি প্রমাণিত হয়ে গেল ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন এই সরকার বৈধ। এবং একই সঙ্গে শিশির মনি জানিয়েছেন যে এই সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে তৈরি সরকার, সেই কারণে এই সরকারকে নিয়ে প্রশ্ন করার আর কোনো সুযোগের পরে থাকলো না। এবং একই সঙ্গে হাইকোর্টে আরেকটি বিষয় ছিল, চট্টগ্রামে একটি ইস্যু ছিল, অর্থাৎ চট্টগ্রামে একটি বন্দর নিয়ে যে ইস্যু ছিল, সেই ইস্যু নিয়ে কিন্তু আমরা দেখেছি যে দুজন বিচারপতি দুজন ভিন্ন রকম কথা বলেছেন। অর্থাৎ এবং একই সঙ্গে আজকে ট্রাইব্যুনালে রামপুরায় 28 জনকে হত্যার মামলায় যে বিজিবি কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং সেই চিত্র নিয়ে ট্রাইব্যুনালে কিন্তু বেশ নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়েছে। ট্রাইব্যুনাল একে এটি শুরু হয়েছে, কিছুক্ষণ পরে শেষ হলে আমরা আরও বিস্তারিত জানাতে পারবো আপনার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে বলছিলেন মেজবা রহমান। মেজবা, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দল নিরপেক্ষ থেকে উদাহরণ সৃষ্টিকারী নির্বাচন করতে পুলিশ সুপারদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে 64 জেলার এসপি সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে এমন নির্দেশ দেন তিনি। আগামী জাতীয় নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ জন্ম নেবে উল্লেখ করে পুলিশকে শতভাগ নিরপেক্ষভাবে নির্বাচনী দায়িত্ব পালনের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। এই নির্বাচন আমাদেরকে নতুন বাংলাদেশের দরজা খুলে দেবে। তো কাজে নতুন বাংলাদেশের যে জন্ম হবে, এই আমাদের যারা এখানে উপস্থিত আছি তাদের ভূমিকা হলো ধাত্রীর ভূমিকা, যে আমরা যেন সুন্দর সুষ্ঠু সেই জন্মটা দিতে পারি তাদেরকে, সেই ভবিষ্যৎ বাংলাদেশে। নতুন বাংলাদেশ তো নিজে নিজে আসমান থেকে আসবে না, আমাদের হাতে তার জন্ম লাভ করবে। এই জন্ম লাভের প্রথম সূত্রটা হলো, প্রথম স্থানটা হলো তোমাদের হাতে, যেটা এই নির্বাচন করতে যাচ্ছ সেটা করার জন্য আমরা কিভাবে করতে পারবো সেটা জানা, যে আমরা এটা দীর্ঘমেয়াদের এক জিনিসের তৈরি করতে যাচ্ছি। রাজধানীতে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। ভোর 6:15 রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে কম্পন অনুভূত হয়। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। রিক্টার স্কেলের মাত্রা ছিল 4.1। ভূপৃষ্ঠ থেকে 30 কিলোমিটার এবং উৎপত্তিস্থল টঙ্গী থেকে 33 কিলোমিটার উত্তর পূর্ব দিকে এবং নরসিংদীর 3 কিলোমিটার উত্তরে। এর আগে সোমবার কক্সবাজার ও চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত হয়। সরকারের আহ্বান উপেক্ষা করে 3 দফা দাবি বাস্তবায়নের চাপ বাড়াতে আন্দোলনে অনড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা, ফলে দেশের অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি অব্যাহত রয়েছে। বুধবার এক ভার্চুয়াল মিটিংয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের কথা জানায় প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ ও প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ। 3 দফা দাবির প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলমান থাকবে বলেও জানানো হয়েছে। আন্দোলনে আমরা অবশ্যই একমত। আমরা চাচ্ছি যে শিক্ষকের ন্যায্য দাবি 11 গ্রেডটা সবাই পাক। তবুও আমাদের শেষ নতুন বছরে ওঠার জন্য সবাই যে উত্তীর্ণ হবে, এই পরীক্ষা অনেক মানবিক দিক থেকে আমরা বিবেচনা করে আমরা পরীক্ষাটা নিচ্ছি। শিশু প্রাকে যেহেতু পরীক্ষা নেই, ওরা বাচ্চারা এই এলাকার ক্যাচমেন্টের বাচ্চারা স্কুলে আসতেছে, ওদের ক্লাস শ্রেণী কার্যক্রমের কিছুটা অংশ চলতেছে।
এ বিষয়ে আরও জানতে রাজশাহী যাব, সেখানে রয়েছেন সহকর্মী মেহেদী হাসান শ্যামল, তিনি যোগ দিবেন আমাদের সঙ্গে। শ্যামল, নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছেন। শিক্ষকদের আজকের কর্মসূচি সম্পর্কে আপনার কাছে জানতে চাই, কী ধরনের কর্মসূচি তারা হাতে নিয়েছে, কি বলছে তারা? অলিক, আপনাকে জানিয়ে রাখি যে সারা দেশে যে 3 দফা দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে সহকারী শিক্ষকরা যে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে, কমপ্লিট শাটডাউন ঘোষণা কিন্তু গত 2রা ডিসেম্বর এই ঘোষণা করেছে এবং গতকালকে তারা থানা এবং উপজেলা যে শিক্ষা কর্মকর্তা কার্যালয়, সে সমস্ত কার্যালয় কিন্তু তারা আসলে অবস্থান কর্মসূচি পালন করেছে। এরই মধ্যে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে আপনি দেখাতে চাই যে এখানে রাজশাহী নগরীর মির্জাপুর প্রাইমারি স্কুলে আমি এখন অবস্থান করছি। সেইখানে কিন্তু আসলে 2 দফায় অর্থাৎ 2 পর্বে প্রধান শিক্ষক তাদের দাপ্তরিকদেরকে নিয়ে এই পরীক্ষার কার্যক্রম, বার্ষিক পরীক্ষার কার্যক্রম কিন্তু তারা পরিচালনা করছেন এবং সেটা প্রথম 1 ডিসেম্বর থেকে আরম্ভ করে 10 ডিসেম্বর পর্যন্ত প্রাথমিক যে পর্যায়ের যে বার্ষিক পরীক্ষা বাচ্চাদের, সেই বার্ষিক পরীক্ষা কিন্তু তারা পালন করছেন এবং তারা যথারীতি এই কার্যক্রম পরিচালনা করছেন। কিন্তু সহকারী শিক্ষকদের কমপ্লিট শাটডাউনে এর যে একটা প্রভাব, সেই প্রভাব কিন্তু আমরা লক্ষ্য করছি। এখানে গার্জিয়ানদের অনেক বিরূপ প্রতিক্রিয়া রয়েছে এবং অন্য ধরনের তাদের যে চিন্তা ভাবনা যে এইটা শিক্ষার্থীদেরকে বঞ্চিত করা হচ্ছে। তারা যে দাবিগুলো, আমি আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে তারা যে দাবিগুলো, যে তারা 13তম গ্রেড থেকে, অর্থাৎ 13তম গ্রেড থেকে তারা 10তম গ্রেডে আসার যে আন্দোলন, এছাড়াও তারা 10 বছর এবং 16 বছর পূর্তিতে তাদের যে গ্রেডের উন্নতি, সেই গ্রেডের উন্নতির বিষয়ের যে শতভাগ নিশ্চয়তা, সেটা তারা দাবি করেছে। এবং এছাড়াও তারা দাবি করেছে যে সহকারী শিক্ষক থেকে শতভাগ পদোন্নয়নের মাধ্যমে প্রধান শিক্ষক পদে তারা পদোন্নত হতে চায়। এতে এই সব দাবিতে গত যে কয়েকদিন যাবত যে আন্দোলন করছিল এবং শাটডাউন কর্মসূচি পালন করছিল, সেই কর্মসূচিরই আসলে অংশ হিসেবে যে গত 23 দিন আগে যে একটা মৌখিক ঘোষণা আসছে, সেটার আসলে তারা প্রজ্ঞাপন চাচ্ছে সরকারি ভাবে, তবেই তারা ক্লাসে ফিরে দিবে। তো উনি, এই ছিল রাজশাহী থেকে প্রাথমিক শিক্ষার যে শাটডাউন কর্মসূচির আমার কাছে সর্বশেষ। জি, মেহেদী হাসান শ্যামল, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যোগ দিয়ে সবশেষ খবর বলার জন্য। কোনো পূর্ব ঘোষণা ছাড়াই ভোক্তা পর্যায়ে সয়াবিন তেলের দাম বাড়িয়েছে আমদানিকারক ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো। বোতলজাত সয়াবিন তেলের দাম 1 লাফে বাড়ানো হয়েছে লিটারে 9 টাকা। খোলা তেলের দামও বেড়েছে লিটারে 5 টাকার মতো। তবে কাউরান বাজারের ব্যবসায়ীরা বলছেন বাড়তি দামের তেল এখনও বাজারে আসেনি, তাই আগের দামে বিক্রি হচ্ছে তেল। লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। ভোরে উপজেলার জোংরা ইউনিয়নের শমশের নগরে মূল সীমানা পিলারের কাছে এই ঘটনা ঘটে। এই ঘটনায় সীমান্তের চরম উত্তেজনা বিরাজ করছে। কয়েকজন ব্যক্তি ভোরে সীমান্ত দিয়ে অবৈধভাবে গরু পারাপারের চেষ্টা করলে বিএসএফের ছোড়া গুলিতেই ঘটনাস্থলে একজন মারা যান। এ তথ্য নিশ্চিত করেন বর্ডার গার্ড বাংলাদেশ 61 বিজিবির অধিনায়ক। দেশের সামগ্রিক রপ্তানির লক্ষ্যমাত্রা $100 বিলিয়ন অর্জনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন বস্ত্র ও পাট উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সকালে ফার্মগেটে জেডিপিসি মিলনায়তনে জাতীয় বস্ত্র দিবসের কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। উপদেষ্টা বলেন, টেক্সটাইল শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে খাত সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলো সম্পৃক্ত না হলে বস্ত্রখাত কখনোই সমৃদ্ধ হবে না। এছাড়া এবার আন্তর্জাতিক বাণিজ্য মেলায় 10 লাখ পাটের ব্যাগ বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে পাট ও বস্ত্র মন্ত্রণালয়। আমরা $100 বিলিয়ন রপ্তানি করতে চাই এবং এই রপ্তানি করার জন্য নিয়ামক হিসেবে আমাদের প্রতিষ্ঠানগুলো, আমাদের শিল্পগুলো এবং আমাদের নীতি সহায়তা একটা কনভার্জেন্স দরকার আছে, একত্রিত হওয়ার দরকার আছে। এবং আমি বিশ্বাস করি আমরা পাট ক্ষেত্রে যে ভুলটা করেছি, আমাদের বস্ত্র ক্ষেত্রে সেই ভুলটা আমরা করব না। মাত্র 3 জন চিকিৎসকে চলছে বরিশালের হিজলা উপজেলার 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল। প্রতিদিন 4 থেকে 500 রোগীর সেবা দিতে হিমশিম অবস্থা তাদের। জনবল সংকটে ব্যাহত হচ্ছে উপজেলার প্রায় 2 লাখ মানুষের চিকিৎসা।
সংকট নিরসনে দ্রুত জনবল বৃদ্ধির দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। মোহাম্মদ নুরনবীর প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদা আক্তার। বরিশালের হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি 30 থেকে 50 শয্যায় উন্নীত করা হলেও জনবল বৃদ্ধি করা হয়নি। এই উপজেলায় প্রায় 2 লাখ মানুষের বসবাস। একমাত্র সরকারি হাসপাতাল চলছে মাত্র 3 জন চিকিৎসকের উপর ভর করে। জরুরি ও বহির্বিভাগ মিলিয়ে প্রতিদিন 400 থেকে 500 রোগী সেবা দেন তারা। 10 সহকারী চিকিৎসকের সবকটি খালি, অন্য সব পদেও নেই কেউ। হাসপাতালে জায়গা না থাকায় মেঝে ও বারান্দায় চিকিৎসা নিতে হয় বলে অভিযোগ রোগীদের। আমি আজকে 6 দিন আইছি মেডিকেলে, ডাক্তার অন্তরি একদিন দেখিনি, না চাই সকাল একবার বিকাল একবার। ডাক্তার হলো একজন, রুগী দেখে হাসতে পারে না, ওয়ার্ডে ঢুকতে পারে না, সময়ই পায় না ডাক্তার। হাসপাতালে মূলত রোগী বেশি, তাই আমরা সিট পাচ্ছি না। মানুষ প্রদায়, মেডিকেল প্রদায়, আমরা কোনো সিট পাই না, আসলাম ফ্লোরে। নার্সের সংখ্যা অপ্রতুল হওয়ায় রোগীর চাপে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। আমাদের যতটুকু বেড তার চেয়ে রোগী বর্তমানে অনেক বেশি, এর জন্য আমরা যতটুকু সেবা দেওয়ার দরকার রোগীদেরকে ওই পরিমাণে আমরা দিতে পারতেছি না। আমাদের এখানে 50 বেডের হসপিটাল, কিন্তু রোগী দেখা যায় তার চেয়ে বেশিও থাকে। আমরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি রোগীদেরকে সর্বোচ্চ কেয়ারটা দেওয়ার জন্য। জনবল সংকট থাকায় চিকিৎসক ও নার্সরা পর্যাপ্ত সেবা দিতে পারছেন না বলে স্বীকার করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার কর্মকর্তা। গড়ে প্রতিদিন ইমার্জেন্সি এবং আউটডোর মিলিয়ে প্রায় 500 রোগীকে আমরা সেবা প্রদান করে থাকি এবং ইনডোরে মোর দ্যান 50 আমার রোগী ভর্তি থাকে। ফলে এই 50 শয্যা বিশিষ্ট হাসপাতালে যে পরিমাণ লোকবল থাকা দরকার সে পরিমাণ লোকবল না থাকার কারণে সেবা সুষ্ঠুভাবে সেবা প্রদান করতে আমাদের হিমশিম খেতে হচ্ছে। দ্রুত জনবল বৃদ্ধি ও চিকিৎসা সেবার উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। এ ছিল এখনকার মতো সংবাদ। শেষ করব তার আগে শিরোনামগুলো জানাবো আরো একবার। বেগম জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত, চিকিৎসায় কাজ করছেন 2 দেশের বিশেষজ্ঞ দল। সারা দেশে দোয়া প্রার্থনা করতে সরকারের আহ্বান। অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ, আপিল বিভাগের রায়। গঠন প্রক্রিয়া ও কাজ নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই বললেন আইনজীবীরা। আগামী জাতীয় নির্বাচনের মাধ্যমে জন্ম নেবে নতুন বাংলাদেশ বললেন প্রধান উপদেষ্টা। পুলিশকে শতভাগ নিরপেক্ষ থাকার নির্দেশ। এবং সরকারের আহ্বান উপেক্ষা করে 3 দাবিতে আন্দোলনে অনড় প্রাথমিক শিক্ষকরা। দ্রুত প্রজ্ঞাপন না হলে শাটডাউন অব্যাহতের ঘোষণা। সবাইকে আবারও শুভেচ্ছা। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।